গণহত্যার বিচার ও সংস্কারে প্রতিবন্ধকতার অভিযোগ রিজওয়ানার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান বিএনপির। 3 উপদেষ্টার পদত্যাগ চান ফারুক। এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের সব বাধা মোকাবেলা করবে এনসিপি, বললেন নাহিদ। অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান। নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। নিজেদের শর্ত এবার চাপিয়ে দিতে পারেনি IMF। এবং লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, অর্থ পাচারের অভিযোগে এমন পদক্ষেপ। দর্শক, সংবাদরতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি একথা জানান। রিজওয়ানা হাসান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছে। বাকিটা জানবো ফাহিম ইউসুফের প্রতিবেদন থেকে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উল্লেখ করেন গণহত্যার বিচার ও নানাবিধ সংস্কারের কথা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এর বাইরে এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। এর আগে অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। 3রা জুনের মধ্যে হয়তো আমাদের একটা কর্মপরিকল্পনা অন তুরাগ ফাইনাল হবে এবং বাকি 3টা নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং বালু, এগুলোরও কর্মপরিকল্পনা ফাইনাল করে এডিবির যে একটা মেইন রিভার রেস্টোরেশন প্ল্যান আছে তার সাথে সংযুক্ত করে দেব। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে গারোদের ভূমি জটিলতা নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো। আগামী 24 মে মধুপুরের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে বনের নির্দিষ্ট জায়গা উদ্ধার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করবে এমন প্রশ্ন রেখে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পদত্যাগ না করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করুক প্রধান উপদেষ্টা। এদিকে ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের দায়িত্ব বিএনপি নেবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মর্শিদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ক্ষমতায় এলে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো।
এদিকে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও শীর্ষক মুক্ত প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে যে অস্থিরতা চলছে তার দায় বিএনপি নেবে না। আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও গ্রহণ করবে না। বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বলে মন্তব্য করে ফারুক বলেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন প্রধান উপদেষ্টা। এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন। ইতিহাসে আপনার নামটি সন্ন্যাস করে লেখা থাকুক। কাদের কান কথা এখনো নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় তিনি কথা বলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র শহীদ ও আহতদের উপহার হিসেবে দিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অনেকে সমালোচনা করেন, অথর্ব বলেন, তবে বিদেশিরা এসব ভালোভাবে নেয় না। আসন্ন বাজেট নিয়ে তিনি বলেন, অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হলেও সাধারণ মানুষের পছন্দ ঠিক করা সহজ কাজ না। ইউসুফ ভুইয়া রিপোর্ট। শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় নিজের দায়িত্ব সম্পর্কে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের কথা। এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, এদের ভেতরে কত কিছু লোক না কত লোক যে কত কিছু বলবে সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিন 3 তারিখ হয়তো অনেক উত্তর দিতে হবে, সব উত্তর হয়তো আমি দিতে পারবো না। কথা বলেন আসন্ন বাজেট নিয়ে। বলেন, সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। জানান, IMF যা চেয়েছিল তা এবার চাপিয়ে দিতে পারেনি। বাইরের থেকে আপনারা দেখছেন তো IMF ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যেটা করতে যেগুলো সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসি। নানা ধরনের সমালোচনা সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, এসব কিছু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। পরিবেশ ও জনস্বার্থের জন্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ার পরও মহাখালী DOHS এলাকায় সিগারেট কারখানা চালু রাখতে মরিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকো। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান আশেপাশের বাসিন্দাদের ফেলছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। কালক্ষেপণ না করে দ্রুত কারখানা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সাদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানবো আমরা। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মহাখালী DOHS এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তামাক কারখানার কারণে। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। শিশু, বৃদ্ধ, নারীসহ সবাই আক্রান্ত হচ্ছে নানা ধরনের শ্বাসকষ্ট ও ক্যান্সারজনিত রোগে। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকার ভেতরে এমন একটি মারাত্মক ক্ষতিকর শিল্প প্রতিষ্ঠান কিভাবে এতদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সত্যি বিস্ময়কর। আমরা আশেপাশে এখানে প্রায় 2200 বা 2500-র মতো স্টুডেন্ট পড়ে। যদি প্রত্যেক দিন যদি কিছু পরিমাণ নিকোটিন বা ধোঁয়া জাতীয় সিগারেটের পথে বেজে প্রত্যেক ছাত্রের ক্ষতি হবে। জনবহুল এলাকায় আসলে টোবাকো কোম্পানি থাকাটা উচিত না, কারণ টোবাকো কোম্পানি
স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, বাচ্চারা থাকে, শ্বাসকষ্ট হয়, বয়স্করা থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে শহরের বাইরে নিয়ে যাওয়াটাই যৌক্তিক। এটা থাকা অবশ্যই উচিত না, কারণ এটা তো কারোর জন্য কাম্য না, এটা তো ভালো জিনিস নয়। এটা ক্ষতিকর, এটা দূরে সরাই নেওয়াই ভালো। এটা লাঞ্চের ক্ষতি বা ডোমোটোমা। বাংলাদেশ সরকার 2005 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন প্রণয়ন করে, যা 2013 সালে সংশোধিত হয়। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। অথচ বিটিএর এই কারখানা মহাখালীর মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার মধ্যেই অবস্থিত, যেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক সহ বহু আবাসিক ভবন রয়েছে। এটি ওই আইনের চরম লঙ্ঘন। বিএটির এই সিগারেট ফ্যাক্টরির পাশে কিন্তু শিশুদের স্কুল আছে এবং এই এলাকায় অনেক শিশু, নারী এবং বৃদ্ধ সব বয়সী মানুষ বসবাস করে। এরা কিন্তু প্রতিনিয়ত এই তামাকের বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এইটা কোনোভাবেই, এই ধরনের একটা ক্ষতিকর সিগারেটের ফ্যাক্টরি কোনোভাবে আবাসিক এলাকায় থাকতে পারে না। এটা পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো শহরের মাঝখান থেকে ক্ষতিকর তামাক কারখানাগুলো সরিয়ে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলছে। সেখানে তামাক কারখানার মতো ক্ষতিকর একটি কারখানা কিভাবে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় এখনও কার্যক্রম পরিচালনা করছে তা খতিয়ে দেখা উচিত। বাংলাদেশে 1,61,000-এর বেশি মানুষ মারা যায় তামাকজনিত রোগ। 2025 সালে এসেও আমরা সিগারেটের ফ্যাক্টরি ঢাকার একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় আমরা দেখতে পাই এবং এইটা শুধুমাত্র সাধারণ একটা আবাসিক এলাকা না, এটা ক্যান্টনমেন্ট, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা এলাকা। এইখানে এরকম একটা স্পর্শকর্ত জায়গায় সিগারেটের ফ্যাক্টরি এতদিন কিভাবে থাকে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণ সহ নানা দূষণে বিপর্যস্ত ঢাকা। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মহাখালীর এই বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো। বাতাসে তামাকের উৎকট গন্ধ, সেই সঙ্গে তামাক গুঁড়ো ছড়িয়ে পড়ায় পুরো এরিয়ার স্থানীয় বাসিন্দারা রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। তারা বলছেন কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে এই কারখানা সরিয়ে নিতে হবে। এটাই এখন তাদের সময়ের দাবি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে 10 জন। শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এবং সখীপুর সদরে এ দুর্ঘটনাটি ঘটে। কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হন, আহত হন অন্তত 10 জন। এদিকে সখীপুরে অটোরিকশা থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় 5 বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবারের মধ্যে পশ্চিম, মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল 9টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের 2টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। বৃহস্পতিবার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই জানায় প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বেআইনিভাবে অফশোর কোম্পানির মাধ্যমে সম্পত্তি কেনার অভিযোগ থেকেই পদক্ষেপটি নেওয়া হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন নীরব দাস। বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ভেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের 2টি সম্পত্তি জব্দের আদেশ পায় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের বিরুদ্ধে 5 আগস্টের পর দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগ ওঠে। এর জেরেই যুক্তরাজ্যে থাকা ছেলে সায়ানের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয় বলে জানায় প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয় 2010 সালে লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রেসবন স্কয়ারে 6.5 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন সায়ান। এছাড়া উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সেও রয়েছে 1.2 বিলিয়ন পাউন্ড মূল্যের একটি বাড়ি, যা অফশোর কোম্পানির মাধ্যমে কেনা বলে উল্লেখ করা হয় অনুসন্ধানী প্রতিবেদনটিতে।
এক বিবৃতিতে সম্পদ দুটির উপর ফ্রিজিং অর্ডার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বিষয়টি চলমান তদন্তের অংশ এবং সম্পদগুলো বিক্রি বা স্থানান্তর করা যাবে না বলেও জানায় তারা। এ ঘটনায় সায়ান কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি তার মুখপাত্রের। তবে যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয় তাতে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন এই মুখপাত্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।